নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা। ওই নারী ভোটার আমাকে বলেছিল নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার করা না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। মোহাম্মদ সিরাজ এই দুই দেশদ্রোহীকে সর্বপ্রথম জুতা পেটা করে বাংলাদেশের পার্লামেন্টের সামনে ফাঁসিতে লটকানো উচিত বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তাদের উচিত, প্রত্যেকের উচিত। কারণ আমি এখন যে কথাটা বললাম, এটা যদি স্লিপ অফ টাংস হয়, তাহলে আমি এত সুন্দর কথাটা গুছাই কিভাবে বললাম। তাহলে এই যে বৈতালী চৈতালি হিন্দু মহিলা, যে উনি যে বলছে কথাটা যে বাংলাদেশের সনাতন ধর্মীদের জন্য প্রয়োজনে আলাদা রাষ্ট্র গঠন করবে, এবং আরেক শুয়োরের বাচ্চা ওই যে পলাশ, রংপুরের, ঠিক আছে, পলাশগ্রাম নাকি পলাশনগর সম্পর্কে যে রাম মন্দির নিয়ে বক্তব্য দিচ্ছে, কার বাপের পাটা আছে, কার এত বড় কলজা আছে, এত বড় ক্ষমতা আছে, এদের বিরুদ্ধে এখন পর্যন্ত শ্রীলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এদের দায়িত্ব না কিন্তু কোনো প্রশ্ন করে না। এটাকে স্লিপ অফ টাংস। যদি টাংস হয়ে থাকে তাহলে জনগণের কাছে ক্ষমা চাওয়া, আর যদি টাংস না হয়ে থাকে এদের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রদ্রোহী হিসাবে অ্যাকশন নেওয়া, অনতি বিলম্বে এদেরকে জেলখানার ভিতরে বন্দী করা এবং এদের সাথে কোনো প্রকার কারোর সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। সেটা না করে শ্রীলং সালাউদ্দিন এক সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলছে এটা স্লিপ অফ টাংস, তার মানে একটা রাজাকার, ও একটা দেশদ্রোহী, ও একটা জাতির শত্রু, দেশের শত্রু। ও বাংলাদেশের গণ আন্দোলন দেখে নাই, বিপ্লব দেখে নাই, ও খুনি হাসিনা, স্বৈরাচারের ফ্যাসিস্ট হাসিনার সময়ে দেশের জনগণের কোনো কল্যাণে কোনো কাজে আসে নাই, ও আন্দোলন সংগ্রাম দেখে নাই। এই দেশের সাধারণ 3 জন নেতা কর্মী বিএনপির ভাইয়েরা বোনেরা রক্ত দিচ্ছেন, ঘর বাড়ি ছাড়া ছিলেন, ঘর হারাইছেন, কেউ দেশে যেতে পারেন নাই, কেউ বাবা মার মৃত্যুর মুখ দেখতে পারেন নাই, কেউ পরিবার সন্তানকে দেখতে পারেন নাই। এই সমস্ত বিএনপির ভিতরে দালালদেরকে প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান জেলার পর জেলা শ্রম দিয়ে জনগণের জনসম্পৃক্ত বাড়াচ্ছেন জিয়াউর রহমানের মতন করে। আর তার দলের মধ্যে এই সমস্ত দালালকে উনি প্রতিষ্ঠিত করে উনি কি বুঝতে চান? আমি বিএনপি করি, বিএনপির জন্য জীবনের যৌবনের অনেক কিছু হারাইছি, অনেক অর্থবিত্ত হারাইছি এই জাপানীয় কমিটির দালালদেরকে। কিন্তু তারপরেও বলবো, তারেক রহমান যদি এই সমস্ত দালালদেরকে দল থেকে বহিষ্কার না করেন, আমরা তৃণমূল যেমন হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম করছি, এই দেশকে মুক্ত করছি, ভারতের দালাল যদি সেই দলের বিরুদ্ধে থাকে, এই দালালদেরকে আমরা দেশ ছাড়া করবো। প্রয়োজনে আপনার বিরুদ্ধে দেশের স্বার্থে আমরা প্রতিবাদ সংগ্রাম করব। কারণ আপনার বাবা জিয়াউর রহমানের দল করে আমরা শিখছি। জিয়াউর রহমান একটা কথা বলে গেছেন, আপনি নিজে একটা কথা বলছেন সবার আগে বাংলাদেশ। জিয়াউর রহমান বলছেন ব্যক্তির চেয়ে দল বড় দল। আমি হামদু বাংলাদেশ মুক্তির ডাক 71-এর পক্ষ থেকে আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধু এভিনিউয়ে আসছিলাম, কিন্তু বিএনপির সন্ত্রাসীরা এবং জামাতের সন্ত্রাসীদের কারণে আমাদের প্রোগ্রাম মিস্টেক হয়ে গেছে। আমাদের এক সহযোদ্ধা ভাইকে মেরে আহত করছে। এখন জানি না ওর কী অবস্থা হচ্ছে। সবাই আমাদের জন্য একটু দোয়া করেন। জয় বাংলা, জয় মুজিববাদ। ইসলামকে যারা ব্যবসা করছে ইসলামকে নিয়ে, তাদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, এবং তখন থেকেই এই বট বাহিনী আমার পিছে লেগেছে। এই বট বাহিনী আর কেউ না,
জামাত ইসলামের সব কয়টা এবং সেই সাথে ইউনূসের বট বাহিনী, কারণ বট বাহিনী পালতে কোটি কোটি টাকা লাগে। কোটি কোটি টাকা কোত্থেকে আসে? নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। তারা মূলত ইসলামের কোনো কিছুর মধ্যেই নাই। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানি এজেন্ট। তারা বাংলাদেশকে, সোনার বাংলাদেশকে তারা পাকিস্তান করতে চায়। এই পাকিস্তান করার জন্য যত রকম পরিকল্পনা আছে, তার দুইটা পরিকল্পনা হচ্ছে, এক হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশে আসার হিম্মত নাই। আমরা বলি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেশে আসবেন না, বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদেরকে নির্দেশনা দেবেন। এই ধরনের কাপুরুষোচিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে এটি মনে করার কোনো কারণ নেই। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না। এটা এক ধরনের ভাইরাস, এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস। এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না, সম্মুখ সারিতে থাকবো, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফেসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুম এবং সকল প্রকার নির্যাতনের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক দিবসে 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত বিশাল এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ,
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা। হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। আপনারা এখানে গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলো একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবরে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24-এ একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিভৃতে চলে গিয়েছিল, সে মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে, সেই নোমানি বাই থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। পুলিশকে উদ্দেশ্য করে নিষিদ্ধ সংগঠনকে লোকজন বলছে যে সামনে আসলে একটারও ছিঁড়ে ফেলাই দিবে বা মাইরে ফেলে হুমকি দিচ্ছে। আসলে জুলাইও কিন্তু ওরা এই কাজগুলো করেছে। তো আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের সময় যে অস্ত্রগুলো থানা থেকে চুরি হয়েছিল, সেগুলো কিন্তু অধিকাংশ আওয়ামী লীগ নিয়েছিল। কেন নিয়েছিল? তারা জুলাই জনতার উপরে প্রকাশ্যে ডিসুম করার জন্য, হত্যা করার জন্য, এবং তাদের কাছে কিন্তু অস্ত্র ছিল। সেইটা থেকে আমরা বলি যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল অস্ত্রগুলো থানা থেকে লুটপাট হয়েছে, সেগুলোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যেন একটা চিরুনি অভিযান চালায়। একই সাথে যারা বলেছে জুলাইয়ে, যে গতকালকে যারা বলেছে গাজীপুরে যে তারা পুলিশকে মেরে ফেলবে, আসলেই ওরাই দেখেন অধিকাংশ লোকজন
পুলিশকে মেরে হত্যা করেছে। এবং যদি জুলাইটা কোনোভাবে ব্যর্থ হইতো তাহলে ওরা বাংলাদেশের মানুষকে দেখাইতো এরা হলো জুলাই জঙ্গি, এরাই পুলিশকে মেরেছে। কাজে পুলিশকে কিন্তু ওরা মেরেছে, এটা ওদেরই প্ল্যান ছিল। কখনোই ছাত্ররা সাধারণ মানুষ পুলিশকে মারতে পারে না। পুলিশ হচ্ছে বাংলাদেশের বন্ধু। 10 বছর আগে 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। এখন স্থায়ীভাবে অচল হয়ে কমলাপুর ও পাহাড়তলী সহ বিভিন্ন ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ট্রেনগুলো। হাতে স্মারকলিপি, চোখে শিক্ষা জীবন হারানোর চরম আতঙ্ক। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে এখন মাঝদরিয়ায় 350 বিদেশি শিক্ষার্থী। নিজেদের ভবিষ্যৎ রক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। আমি সব ফরেন স্টুডেন্ট একটা কলেজ থেকে অন্য কলেজ মাইগ্রেট করতে পারে না, নাই স্টুডেন্টরা নাই ইন্টার্নরা, আমাকে একটা ইনস্টিটিউশন থেকে শেষ করতে হবে সব। Our 7 years of life will be invalid. স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি জমা দিলেও মেলেনি কোনো সমাধান। ফলে এক বুক হতাশা নিয়ে ফিরে গেছে শত শত শিক্ষার্থী। আমি অন্য কোনো মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে পারবো না। আমার ডিগ্রিও রাদ হয়ে যাবে, আমার ইন্টার্নশিপও রাদ হয়ে যাবে। So please, this is a request to Health Minister. So please look into this matter because we cannot migrate to any other medical college. এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ সংখ্যক ছাত্রী পড়াশোনা করে বাংলাদেশের আদ্দিন মেডিকেল কলেজে। সেখানকার নিয়ম বলছে এক কলেজে পড়াশোনা শেষ করে অন্য কলেজে ইন্টার্নশিপ করার সুযোগ নেই। আদ্দিন বন্ধ থাকায় তাদের ইন্টার্নশিপও বন্ধ। ফলে ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে বিশাল প্রশ্ন। Simple words, we won't be doctors in India. Our whole career will be finished. If we go back to India, we are just nothing. 5 to 7 years are just in waste. আদ্দিন চালু করে কিংবা অন্য কোনো উপায়ে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুক সরকার, এমন দাবি বিদেশি ছাত্রীদের। So we are requesting the DGME, the DGHS to consider our situation. ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী কেয়ার হাসপাতালের একজন গর্বিত সদস্য হলেন, উনি একজন প্রবাসীর স্ত্রী। তো ওনার স্বামী প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, তো সেই টাকাটা ওনার কাছে পাঠাইছে যে প্রবাসী কেয়ার হাসপাতালে যাতে উনি একটা শেয়ার কিনে, এবং উনি এই শেয়ারটা আজকে নিলেন। তো আপনারা যারা এখনো পর্যন্ত বিলম্ব করছেন, দয়া করে আপনারা খুব তাড়াতাড়ি শেয়ার সংগ্রহ করুন, শেষ হয়ে যাচ্ছে কিন্তু। তো আপু, আপনি শেয়ার নিতে আসছেন, তো আপনার স্বামী নিশ্চয়ই আপনাকে বলেছে শেয়ার, আপনি এখানে এসে কি বুঝলেন? আমরা কি পারবো কিনা? ইনশাল্লাহ আমরা প্রবাসীরা সবাই মিলে পারবো ইনশাল্লাহ। এবং এটা কিন্তু প্রবাসী পরিবারের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, এটা কি সামান্য টাকা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো এমন কোনো কথা কিন্তু আমরা বলতে পারি না। আমরা এটা দিয়ে একটা হাসপাতাল করব, আমরা সবাই মিলে ওই হাসপাতালের মালিক হব, এটা অন্তত একটা গর্ব করে বলতে পারবো। এবং আমাদের একটা বসার জায়গা হবে, এই একত্রিত একটা জায়গায় বসে আমরা একত্রিত হয়ে অনেক কিছু করতে পারবো। তো আশা করছি, তো আপনি দোয়া করবেন, আর আপনার এই টাকা আমি এই হাসপাতালের কাজে ব্যবহার করব, এবং পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে ক্রমান্বয়ে ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সরকারি দল বিরোধী দলের শব্দ বোমাকে অনেক ভয় পাচ্ছে। বিরোধী দলের লোকজন যখন কথা বলছে, মাননীয় স্পিকার বলে উঠতেছে এটা শাহবাগ স্কয়ার নয়। আরে ভাই, শাহবাগ হয়েছে বলেই তো এই সংসদ আসছে। আবার আজকে দেখলাম নুসরাত তাবাসসুমকে বলতেছে বেশি বলা ভালো না, অভ্যাস খারাপ হয়ে যাবে। কি অদ্ভুত! তাদেরকে দেন কয় মিনিট, তারা কথা বলতে পারেই কয় মিনিট। এতই ভয় লাগতেছে। পুরা জাতি যখন কথা বলবে তখন কি করবেন? অলরেডি কথা বলা শুরু করে দিছে। সংসদটাকে জনগণের পক্ষের সংসদ তৈরি করুন, আদারওয়াইজ কিন্তু পালানোর জায়গা থাকবে না। আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লগে একটা সেলফি তুলে, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ হয়ে যান, মনে করতেছে। আসতে কি রে ভাই রে, কমন পড়ছে না?
এগুলা আপনারা করেন। শুনেন, এগুলা কইরা আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নেই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়ে করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়ে, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। আমি ওইটা ডাকি আব্দুল শয়তান। এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে? এটা তো শয়তানের বান্দা। তো এই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি। কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে। কেন ভাই? আরে ভাই, আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আইনাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই। তা আমাদের বলতে তো হবে। খোদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চুপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে। তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চুপড় খুলে নির্যাতন করতেছেন। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে। আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। যেমন তাদের বাবের দেশ অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। ভারতের যে গরু সুবর্ণ, বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ, হাসি মারাতে 40টা শব্দ দাঁড়াব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। ভাবে ইতিহাস পড়েছি, অতীত পড়েছি, 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। ভারতের যে গরু সুবর্ণ, সুগন্ধু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মস্তান বাংলাদেশে আছে।
তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো না, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোনো লোক আগে যায় নাই, মুসলমানরাই আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোনো অবদান নাই। মাঝে মাঝে বলে রংপুর ডিভিশন দখল করে নেবে, চট্টগ্রাম ডিভিশন দখল করে নেবে, যেমন তাদের বাপের দেশ। এটা গোয়া না, এটা হায়দ্রাবাদ না। হায়দ্রাবাদের নিজাম যদি স্বর্ণ না দিত, সেই মুসলমান ভারত রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। নেহেরুর সময় সে তার স্বর্ণ দিয়েই ভারতকে রক্ষা করেছিল। এটা ভুললে হবে না। বাংলাদেশের সাথে ওই ধরনের খেলাটা আরো দে বিএমপির ভোট মাদার সোদাইন আলার পোয়ালা দে ভোট মাদার চো ভোট তো দেশ না শালার পুরো চুরি করে নিত মাদার চো। 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা তো আরো ভালো হইতো। দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। এই কোরআন কেন বলি, ওনাদের পাশে বসিত এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। একটু আমার আরেকটু মানে একটু সময় দেন প্লিজ। আপনি আপনাকে বলে দেই আপনাকে কেন আমি ভয় পাই। আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না। কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই, আমার কথাগুলো আপনি একটু সময় দেন। এবার হিন্দুরা বলছেন আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে আলাদা করে একটা প্রদেশ দিয়ে দাও। আর কত খণ্ড করবেন? হিন্দু মুসলমান থাকতে পারবেন না এই কথা বলে বলে ভারতকে ভাগ করলেন, টুকরা করলেন, ভারত পাকিস্তান। এবার আমরা আবার পাকিস্তান থাকতে পারলাম না, ইস্ট ওয়েস্ট দুটো টুকরা করলাম, আর কত টুকরা করবেন? এবার হিন্দুরা বলছেন আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে আলাদা করে একটা প্রদেশ দিয়ে দাও। তাহলে হিজবুত তাওহীদ বলবে আমরা যেভাবে আক্রান্ত হচ্ছে মোল্লাদের দ্বারা, তাহলে আমাদেরকে আলাদা একটা রাজ্য দিয়ে দাও। এটা কি ন্যায়সঙ্গত হতে পারে? ইসলামের আগমন হয়েছে কি জন্য? ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদেরকে এখন ময়দানে লড়াই করতে হবে। মুক্তিগামী জনগণ, দেশপ্রেমিক জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে বলতে হবে এই মাটি সকলের, এই দেশ সকলের, এখানের অধিকার সবার রয়েছে। এখানে এক দল আরেক দলের উপর আক্রমণ করতে পারে না, বাক স্বাধীনতা হরণ করতে পারে না, মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যেইভাবে সাম্প্রদায়িক উস্কানি চলছে, আগামী দিন এটাকে কেন্দ্র করে এই আমার সোনার বাংলা আবার প্যালেস্টাইন হয় কিনা, এটা আমার একটা উদ্বেগের বিষয়। অলরেডি ইসরায়েলের রাষ্ট্রদূত ইন্ডিয়াতে মন্তব্য করেছে বাংলাদেশে হামাস আছে, একথা বলে নাই। একথার ইঙ্গিত কি দিচ্ছে? এখানে তাদের পরবর্তী টার্গেট হতে পারে। সেজন্য ভাইরা আমার, হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদেরকে ইসলামের সঠিক মেসেজ, আসল বার্তা নিয়ে আপনারা মাঠে থাকবেন। আপনারা এই কথা বলতে হবে ওরা যে উগ্রবাদী আস্ফালন করছে এটা ইসলামের আসল শিক্ষা নয়, এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। এই মাটি সকলের, এই অঞ্চল সকলের, এই এলাকা সকলের। আমাদের মধ্যে ডিভিশন হবে কেবলমাত্র ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এই দুইটা, ধর্ম অধর্ম, এই ছাড়া অন্য কোনো ডিভিশন হবে না। কথা পরিষ্কার? এই বার্তাটা আপনারা দিবেন। আমি আশা করি
এখানে বাংলাদেশে আপনারা যারা অন্য ধর্মের সম্প্রদায় আছেন, আপনারা যেরকম উদ্বিগ্ন, আমরাও সমানভাবে উদ্বিগ্ন। এই উগ্রবাদীদের তাণ্ডবের মুখে, এই উগ্রবাদ মোকাবেলায়, ধর্মের নামে উগ্রবাদ মোকাবেলায় এখন থেকে প্রত্যেকটা দেশপ্রেমিক ইমানদার জনগণকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় হলেও মাঠে চলছে শিশুদের দৌড়ঝাঁপ। ক্লাসে নেই কোনো শিক্ষক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ক্লাস শুরু না হওয়ায় শিশুরা কেউ খেলাধুলায় মেতেছে, আবার কেউ ক্লাসরুমে বসেই গল্প করছে, যেন আর কিছুই করার নেই। এমনই চিত্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষক থাকলেও নিয়মিত স্কুলে আসেন না তারা, আর সেই সুযোগে বছরের পর বছর ধরে প্রক্সি শিক্ষক দিয়েই চলছে পাঠদান। ফলে শত শত শিশুর শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। সরজমিনে দেখা যায় স্কুল শুরু হওয়ার সময় পেরিয়ে গেলেও উপস্থিত হননি কোনো শিক্ষক। বিদ্যালয়ের প্রায় 400 শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব কার্যত সামলাচ্ছেন একজন প্রক্সি শিক্ষক। গত 16 বছর ধরে মাসিক 3000 টাকা বেতনে এই দায়িত্ব পালন করে আসছেন শিক্ষক দিলরুবা খাতুন। প্রথম যখন আমি আসি তখন আমার বেতন ছিল 1000 থেকে হলো 1200 থেকে হয়েছে 1500 থেকে হয়েছে 1800 থেকে হয়েছে 3000, আবার 3000 থেকে এখন সামনে মাসে বেশি দিবে। যেমন যৌথভাবে রাখা হয়েছে তেমন সবাই যৌথভাবেই দেয়। শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ের গোবর ঘরের অবস্থা দেখেন, এটা নাকি ধর্ম, তারা মদ খাওয়াইতেছে। দেখেন তাদের পবিত্র স্থানে মদ নিয়ে মদ খাওয়াইতে কোন ধর্মে আছে? আলহামদুলিল্লাহ আমি মুসলিম। শুনে রাখো, এমন সময় আসবে তোমাদের পালানোর সময় থাকবে না, তোমাদেরকে কেটে কেটে আমাদের সিলেটের ডিসি স্যার আলম তাইনের কাছে, মানে আপনার কাছে আমি বিজ্ঞা চাইলাম যে স্যার আবার আমাদের সিলেট চাই, আর এই স্যার যদি চলে যান তাহলে সিলেটের মানুষ কিন্তু বিভিন্ন হইব খেতেই পাবার। এখন স্যার আমরা কোনো সময় আমরা চাই না যে স্যার সিলেট থেকে চলে যেতে, কারণ সিলেটের মাঝে আমরা চাই স্যার রে। আর এই স্যার আলম স্যার আমাদের সিলেটের জন্য, গরিব কোনো মানুষের জন্য অনেক অনেক জোর করছেন। স্যারে অনেক কিছু আমাদেরকে হেল্পফুল করছেন, কিন্তু এই স্যার যদি চলে যায় তাহলে আমাদের মতন গরিব কোনো মানুষ মতন একজন মানুষ পাইছি না, একবারে সহিষ্ণু মানুষ, মানে অন্যার মানে তাইনের মানে জীবন দিয়ে জোর করেন। এখন এই স্যারের মতন আমরা ভালো মানুষ আর কোনো পাইতাম না, কারণ এই দেখেন আমি একজন গরিব কোনো মানুষ। আমি এসে স্যার কইছি স্যার বলে এই থেকে এই সমস্যা আমার, ওইটাও স্যারে কইছেন এইটা তোমার পরে পাওয়া যাবে, আগে তোমার ব্যবস্থা তুমি চলে যাইতে পারবে। শারীরিক সমস্যা বলতে আমার স্ক্রিনে একটা পাও গেছে 2016 সালে। স্যারের সমাজের ভালো কাজ করতেছে হিসেবে ওনার প্রত্যাহারটা কোনো অবস্থাতে আমাদের সিলেটের সাধারণ আপামর জনতা এটা ভালো চোখে দেখবে না। আমরা চাই ওনার মতো একটু ভালো মানুষ, যেটা প্রত্যাহার করা হয়েছে ওই প্রত্যাহার অর্ডারটা ক্যান্সেল করে ওনারে আমাদের সিলেটের সেবার জন্য নিয়োজিত করা হোক। এটাই আমার সুন্দর মতন বইয়া চা খাবাইয়া মাথা আতাইয়া সারা কথা, তুমি কোনো টেনশন করার দরকার নাই, তোমার ভবিষ্যৎ তুমি একটা ফানের দোকান দিবা, চাইবা না তুমি অন্যদিকে হাত ফাতে খাইতা। তখন স্যারের কথা শুনি না আমি অনেক খুশি হয়েছি। এখন আজ শুনি স্যার মানে এই জায়গা থেকে বদলি হয়ে গেছে, তখন এই কথা শুনি আমার মনটা মানে বুঝছে না। এখন আমি চাইলাম কিভাবে যে আমি কইতাম, খারো কইতাম, কোন জায়গা থেকে কইতাম, এখন কোয়ার কোনো জায়গা নাই। শুধু একমান থেকে আছে এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাইনের কাছে অনুরোধ করলাম যে আমাদের স্যারের আবার মানে সিলেটের মাটিতে চাই, আবার সিলেটের মাটিতে স্যার আলম স্যারের চাই, কারণ গরিব দুঃখের মানুষের লাইগা মানে স্যার গরিব দুঃখের মানুষের লাইগা মানে স্যার ফাইন মানুষ, কিন্তু কি স্যার কোম্পানি থেকে এসেছি সিলেট, আমার বাড়ি হলো কোম্পানি তা না গ্রাম সার্টিফিকেট। যখন আমি সব প্রথম স্যারের কাছে আইসি টিচারের কাছে আইসা স্যারের কইছি স্যার এই থেকে এই সমস্যা আমার আর্থিক সমস্যা, তখন স্যার উঠটা কইছেন তোমার এটা পরে পাওয়া যাইব, আগে তুমি সাইলে বেড়া খাইবা কিলা। আমি কইছি স্যার একটা চা বানানোর দোকান দিলে আমি চলতে পারবো। তখন স্যার উঠটা কইছেন তোমার ইগু ওকে। আমি বললাম কিলা স্যার ওকে, কইছেন তুমি ও আগামী সপ্তাহে সব কিছু নিয়ে। তখন আমি আইসি আইয়া আমার সব কিছু ওকে ওইটা দিচ্ছেন স্যারে, চা বানানোর দোকানের মানে সব কিছু ওকে। তখন স্যারে 2 দিন আগে আমার ফোন দেওয়া রবিবারে আইতাম, আরো 5000 টাকা দিব আমার ব্যবসা করার জন্য, দিছো না স্যারে 5000 টাকা। তখন আইসে শুনি স্যার এই জায়গাতে না, তখন কইলাম কিলা না মানে কিতা সমস্যা, ওটা শুনলাম যে প্রধানমন্ত্রী তারেক জিয়া তাইন্ডে বলে মানে এই জায়গা থেকে ট্রান্সফার করেছে।
তখন এই জায়গা থেকে যদি স্যার চলে যায় তাহলে সিলেটের মানুষ অতিরিক্ত মানে ক্ষতি হইব। স্যার ইমার্জেন্সি আমরা দরকার মানে সিলেটের মাঝে, মানে স্যার যদি চলে যায় কি তাহলে আরো দুর্নীতি বাড়িয়ে দিব। দুর্নীতি কমানির লাগে স্যার কিন্তু ওই পথে লাগছিল দিকে এখন তার যে বলতেছে মানে এই জায়গা থেকে স্যারের সরাই দিত। এখন স্যার আমরা এই জায়গাতে ইমার্জেন্সি চাই, এই জায়গা থেকে যদি স্যার যায় আমাদের সিলেটের মানুষের অতিরিক্ত ক্ষতি হয়ে যাব। স্যার আইসাও সিলেটকে অনেক উন্নতি করছে, অনেক দুর্নীতি থেকে মানে দুর্নীতি মানে এই যে মানে বিভিন্ন জাতর নোংরা মানে খাম হয়েছে, মানে মদ গাঞ্জা টুঞ্জা এটা বিভিন্ন জাতর স্যার এটা সব বিষয়ে বারে সিলেটের মানে সিলেটের এমন ভাবে করছেন, ভদ্রতা বজায় রাখছেন, মানে সিলেটের মানুষ এখন স্যার ছাড়া আর অন্য কিছু বুঝরাও না। এখন আমি শিবিরের যে কার্যক্রম আমরা দেখছি, ওদেরকে তো আর ওই সন্ত্রাসী বলার কোনো সুযোগ নেই। তারা বরং শিক্ষিত, ভদ্র, নম্র। আজকে চাঁদা নিচ্ছে কারা? আগে ছাত্রলীগ নিত, যুবলীগ নিত, এখন সরকারের অঙ্গ সংগঠন নিচ্ছে। কই তাদের রক্ষাটা পার্টি কোথায় গেল? এরা কি সব ছাত্রলীগ বিএনপিতে জয়েন করছে? যে হাসিনাকে বাদ দিয়ে কোনো আওয়ামী লীগ হবে না, সুতরাং হাসিনা যতদিন বেঁচে আছে বিএনপির হয় হাসিনাকে সহ আনতে হবে, নাহলে জামাতকে সহ্য করতে হবে। যেটা ছাত্র শিবিরের যে কার্যক্রম আমরা দেখছি, ওই ওদেরকে তো আর ওই সন্ত্রাসী বলার কোনো সুযোগ নেই। তারা বরং শিক্ষিত, ভদ্র, নম্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যে প্রমাণ রাখতে পেরেছে অদ্যাবধি, পুরো দৃষ্টিভঙ্গিটাই তো পাল্টিয়ে যাচ্ছে। কিন্তু আজকে চাঁদা নিচ্ছে কারা? আগে ছাত্রলীগ নিত, যুবলীগ নিত, এখন সরকারের অঙ্গ সংগঠন নিচ্ছে।